হ্যালো এভরিবডি, শাশ্বত সম্প্রীতি যুব সংঘের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রলয় মজুমদার, সভাপতি, শাশ্বত সম্প্রীতি যুব সংঘ। আসলে আমাদের সংগঠনের কোনো বার্তা কিংবা কোনো মেসেজ এখনো এইভাবে ভিডিও বার্তায় দেওয়া হয় না, বা সেই প্র্যাকটিসটা আমরা এখনো শুরু করিনি। সাধারণত আমরা প্রেস রিলিজ কিংবা ব্রিটেন আকারে যদি কোনো প্রজ্ঞাপন কিংবা কোনো বিষয় থাকে সেটাকে আমরা প্রকাশ করি, কিন্তু আজকের ব্যাপারটা একটু ভিন্ন। এটা আসলে ভিডিও বার্তা ছাড়া ব্রিফ করা কিংবা এটাকে বোঝানো একটু ডিফিকাল্ট মনে হয়েছে, যার কারণে প্রয়োজন পড়ল এই ভিডিও বার্তাটা রেকর্ড করা। আপনারা যারা দেখছেন তারা একটু খেয়াল করলে দেখবেন যে পুরো মেসেজটার ভিতরে কিছু ইনফরমেশন পাবেন এবং একটু বিনোদনও পাবেন। এমন একটা ঘটনা ঘটেছে, আমি চাইনি সাধারণত এই ব্যাপারে কোনো কথা বলতে, কিন্তু এখন পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে যে না, একটু ক্লিয়ারিফিকেশন দরকার আছে। আমাদের সংগঠন যে ফরমেশনস বা যে লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল সেটা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন, এবং আমাদের পার্শ্ববর্তী প্রায় অনেক গ্রাম, থানা শহরের, এমনকি জেলা শহরেও প্রায় অনেক জায়গাতে ইনফরমেশনগুলো এখন এস্টাবলিশড। শাশ্বত সম্প্রীতি যুব সংঘ মূলত বেসমেন্টটাকে স্ট্রং এবং স্টাবলিশড করার জন্য যারা সনাতন সম্প্রীতির লোক, যারা সনাতন সম্প্রদায়ের মানুষ, তাদের বিভিন্ন মত পথ থাকা সত্ত্বেও বেসমেন্ট কংক্রিট করার জন্য এটা গঠিত হয়েছিল। অর্থাৎ এক কথা যদি বলা যায়, সনাতন সম্প্রদায়ের মানুষের ঐক্য সৃষ্টি এবং সম্প্রীতি ধারাকে অটুট রাখার জন্য মূলত এই সংগঠন গঠিত হয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় আমরা আমাদের সাধ্য অনুযায়ী, এমনকি অনেক সময় সাধ্যের বাইরে গিয়েও আমরা আমাদের যে লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল সেই কাজগুলো করে যাচ্ছি। সাধারণভাবে আমি যদি দুই একটার কথাও বলি, মূলত শাশ্বত সম্প্রীতি যুব সংঘ একটা অরাজনৈতিক এবং অবশ্যই অলাভজনক একটা প্রতিষ্ঠান। এই সংগঠনের সমস্ত কার্যক্রম পরিচালিত হয় বর্তমানে যারা সদস্য রয়েছেন শুধুমাত্র তাদের সদস্য চাঁদার উপর ভিত্তি করে। এখন পর্যন্ত আমরা কোনো দাতা সদস্য, আজীবন সদস্য কিংবা কোনো ডোনার কর্তৃক কোনো অনুদান গ্রহণ করিনি। তবে কাজের পরিধি বাড়ার সাথে সাথে আমাদের এই বিষয়গুলোকেও অ্যাকনলেজ করতে হবে, এটা আমরা জানি, আমরা মানি এবং বিশ্বাস করি। এই গ্রামের যারা তরুণ ছেলে মেয়ে রয়েছে, অর্থাৎ কেউ ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, কেউ অনার্স শেষ করেছে, কেউ ডিগ্রি পড়ছে, কেউ বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত আছে, কিন্তু সবাই বলা যায় যুবক যুবতী। তাদেরকে অ্যাকোমোডেট করে, তাদেরকে এক জায়গায় করে আমাদের যে আদর্শগুলোকে ধারণ করে মূলত এই সংগঠনটার ফরমেশন হয়েছে। এবং আমরা সেটা কি করেছি? প্রথমত আমরা আমাদের গ্রামে দীর্ঘ 20 বছরের একটা বিভাজন ছিল। অর্থাৎ আমাদের গ্রামে যে মানুষ বাস করে, এই মানুষগুলোর ভিতর মোটা দাগে 2টা ভাগে বিভক্ত ছিল, এবং এমন বিভক্তি 20 বছরে হয়তো কেউ কারোর সাথে কথা বলেনি। আমি যদি আমার কথা বলি, যাদের বয়স 20 বছর, 18 বছর, 17 বছর,
আমি এমন ছেলে মেয়ে আমার গ্রামের, আমি তাদেরকে রিকগনাইজ করতে পারতাম না, চিনতাম না, ইভেন এমন তারাও আমাকে চিনতো না। তাহলে আপনি বুঝতে পারছেন যে বিষয়টা আসলে কোন পর্যায়ে ছিল। এটা শুধু সিলি একটা ম্যাটার নিয়ে। যারা সনাতন ধর্মের দেব সম্পর্কে বুঝে বা সামান্যতম বোঝার চেষ্টা করে, তারা জানবেন যে এই ধর্ম বিশাল, অসীম, এটা বহুত্ববাদ, বহু জ্ঞান এবং অনেক মতকে ধারণ করে। কোনো সংকীর্ণ চিন্তা ভাবনা, কোনো সংকীর্ণ একটা সংকল্প বিশ্বাসকে বেস করে এই ধর্মের ফরমেশন হয়নি। হাজারো মত থাকবে, হাজারো পথ থাকবে, এই সমস্ত মত পথকে ধারণকারী ধর্ম সনাতন ধর্ম। সেখানে শুধুমাত্র আমাদের সাধন ভজন আরাধনার মতো ছোট্ট মত পথের পার্থক্যের কারণে দীর্ঘ 20 বছর আমাদের গ্রামের মানুষ আলাদা ছিল। কত মানুষ মারা গিয়েছেন, এক পক্ষের মানুষ আরেক পক্ষের মানুষ মারা গেলে সেই মৃত কাজে বা তার শেষ যাত্রায় অংশ নেয়নি। কত মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, হয়তো একবার দেখতে চেয়েছেন কিন্তু তারপরেও যায়নি। এমন অনেক ঘটনা ঘটেছে। একসাথে বড় হয়ে ওঠা আত্মার আত্মীয়, আত্মার বন্ধু যাকে বলা হয়, বিভাজন হয়ে যাওয়ার পরে দুজনের সাথে দেখা হয়েছে কিন্তু কখনো কথা হয়নি। বিয়ে হয়েছে, ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, তাও কিন্তু কথা হয়নি। অথচ একদিন কথা ছিল একজন আরেকজনের বিয়ে দিবে, পৃথিবীতে কেউ কারো পছন্দ হোক না হোক একজন আরেকজনের পছন্দে বিয়ে করবে। কিন্তু দেখা গেল তার ওয়াইফকে পর্যন্ত চিনে না একজন আরেকজন। এইরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিবেশ পরিস্থিতি যখন এমন একটা ছোট গ্রামে বিরাজ করে, তখন কিন্তু যারা আউটসাইডার এবং কুচক্রী, তাদের একটা স্কোপ দেওয়া হয়, সুযোগ দেওয়া হয় গ্রামটাকে আরো ভাগে বিভক্ত করে ফেলার জন্য, এবং হয়েছেও তাই। আপনারা শুনে অবাক হবেন, আমাদের গ্রামে পশ্চিম পাশ যেটা, এখানে এখন অনেকে নেই, ইন্ডিয়াতে চলে গিয়েছে। অথচ এই গ্রামে যদি লোকজন সবাই এক থাকতো, যদি এই ভাগে বিভক্ত না হতো, তাহলে কারো ইন্ডিয়া যেতে হতো না। মিলেমিশে অনেক সুখে শান্তিতে বসবাস করা যেত। ভুল ন্যারেশন, ভুল জিনিসকে জীবনের একমাত্র গতি, একমাত্র পথ ভেবে কিছু মানুষ আলাদাভাবে তাদের জীবনযাত্রা শুরু করে, এবং সেই জীবনযাত্রার সেই ভুল সিদ্ধান্তের জাতাকলে পিষ্ট হয়ে এই গ্রামের আজকে এই অবস্থা। আমরা শাশ্বত সম্প্রীতি যুব সংঘ সেই দীর্ঘ 20 বছরের ময়লা আবর্জনা পরিষ্কার করে গ্রামের সমগ্র মানুষকে এক করেছি, সমস্ত বিভাজন দূর করেছি। আবার সবাই সবার পাশে দাঁড়ানো শুরু করেছে, সুখী শান্তিতে এক কথায় বসবাস করা শুরু করেছে, এবং তার ফিডব্যাক, তার রেজাল্টও অলরেডি মানুষ পাওয়া শুরু করেছে। দিস ইজ নট এ স্মল থিংস ব্রাদার। এটা কখনোই সম্ভব হয়নি, আমরা করেছি। আমরা আমাদের গ্রামে কখনো ছোটবেলা থেকে দেখেছি ওইভাবে দুর্গাপুজো হয় না, মাঝে 2-1 বার হয়েছে, সেটাও অনেক ঘটনা আবর্তিত হওয়ার পরে হয়েছে। আমরা খুব অল্প সময় পেয়েছিলাম এবার দুর্গাপুজো করার জন্য, কিন্তু যতটুকু সময় পেয়েছিলাম ওই সময়ের ভিতরে যতবার পূজা হয়েছে না কেন, তার থেকে আরো অনেক বড় করে, ভালো করে আমরা সেই পূজা সম্পন্ন করেছি। এবং গ্রামে বসবাসরত প্রত্যেকটা মানুষ এটা স্বীকার করতেছে
খুব সচেতন মনে স্বীকার করেছে দিস ইজ বেস্ট। আমাদের প্রেজেন্টেশনস, আমাদের পূজার ডেকোরেশনস, আমাদের পূজার নিয়ম কানুন, মানুষের প্রেজেন্স, সমস্ত কিছু ছিল গতানুগতিক যে ধারাবাহিকতা ক্রমান্বয়ে পালিত হয় চলে আসছে সেগুলোর থেকে একটু আলাদাভাবে। আমরা কালী পূজা করেছি, আমরা গ্রামে দুইটা বড় অনুষ্ঠান করেছি, সেটা হচ্ছে স্বজাতি ভোজন। আমাদের বাড়িতে একটা, মানে আমার ঠাকুরদা ঠাকুরমার, আমার বাবা যখন 3.5 বছর বয়স, 4 বছর বয়স, তখন অ্যাকচুয়ালি আমার ঠাকুরদাদা ঠাকুরমা মারা যায়। বাট এই যে অনুষ্ঠান সেটা হলো এই বছর, মানে গত বছরে, মানে দীর্ঘ এতটা বছর কেটে গিয়েছে, এটা কখনো হয়নি। এবং এটা ছিল অনেক লার্জার স্কেলে। আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, প্রায় আমাদের রিলেটিভস, পরিচিত, শুভান্নুদায়ী, আমাদের পাড়া প্রতিবেশী, আশেপাশের গ্রামের প্রতিবেশী, এমন প্রায় সব জায়গাতে আমরা ইনফরমেশনটা বা আমাদের ইনভাইটেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং ম্যাক্সিমাম জায়গা থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল আর অ্যাটেন্ডেড অ্যান্ড দিস ইজ দ্য ভেরি গ্রেট থিংস। এত লার্জার স্কেলের আয়োজন ফার্স্ট টাইম শাশ্বত সম্প্রীতি যুব সংঘের কোনো ছেলে মেয়ে এর আগে কখনোই এই ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করে নাই, এবং এতটা সাকসেসফুলি উইদাউট এনি ইন্টারাপশনস, কোনো প্রকার কোনো ঝঞ্ঝাল ঝামেলা ছাড়াই আমরা সেই প্রোগ্রাম সফলভাবে আয়োজন করেছি। নট অনলি আয়োজন করেছি, আমরা বলা যায় এটা কমপ্লিট করেছি। অ্যান্ড দিস প্রোগ্রাম হেল্ড ওয়াজ 3 days, 3 days, ইয়েস। এই বিষয়গুলো নিয়ে আসলে গ্রামের মানুষগুলো খুশি ছিল যে হ্যাঁ হচ্ছে, এরাই পারবে। আমরা গ্রামে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেই না। কোনো মানুষের যদি কোনো ইন্টারনাল কোনো কলহ হয় কিংবা কোনো বিষয় নিয়ে মতনৈক্য সৃষ্টি হয়, আমরা অতি দ্রুত সে বিষয়গুলোকে সলভ আউট করার জন্য আমরা চেষ্টা করি তাদের সাথে কথা বলে। আমরা গ্রামে 3টা বিয়ের অনুষ্ঠান অর্গানাইজ করেছি, এবং সেটা কমপ্লিটলি দায়িত্ব সহকারে একদম সাকসেসফুলি এটাকে আমরা সমাপ্ত করেছি। লাস্ট মান্থ আমরা হয়ে গেল আমাদের আরেকটা স্বজাতি ভোজন, আমাদের দক্ষিণ পাড়া যেটাকে বলা হয়, এটা বসুবাড়িতে। এটারও একমাত্র অর্গানাইজার, এবং নট অনলি অর্গানাইজার, এটা মূলত অর্গানাইজার তো আমরা বলা চলে না, এটা বলা হয় আমরা মূলত এটা অফিসিয়াল যে রেসপন্সিবিলিটিস, একটা প্রোগ্রাম হোস্ট করা, মানুষজন আসলে তাদেরকে ফুড সার্ভ থেকে শুরু করে সমস্ত আতিথেয়তা যা বলা হয় সেটাও আমরা করেছি, এবং এটাও কমপ্লিটলি উইদাউট এনি ইন্টারাপশনস, কোথাও কোনো কি বলে কোনো মিসনেম হয়নি। অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ইভেন্ট, অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে সেটাকে আমরা আটকে দিয়েছি। যেটা ঘটে গিয়েছে সেটাকে অতি দ্রুততার সাথে আমরা এঙ্গেজ করে সেটাকে মোটামুটি একটা সামাজিক রূপ দিয়ে দিয়েছি। বর্তমান সময়ে সারা বাংলাদেশে যে পরিমাণ অনলাইন জুয়ার আসক্তি দেখা যায় অল্প বয়সী ছেলে মেয়েদের, মাদক, এই সমস্ত ব্যাপারগুলো থেকে আমাদের গ্রামের প্রতিটা ছেলে মেয়েকে, ইয়ং ছেলে মেয়েকে সম্পূর্ণ দূরে রাখার জন্য চেষ্টা করেছি, এবং সেটা সাকসেসফুলি 100% সাকসেসফুলি পেরেছি। আমরা মাঠ তৈরি করেছি, নাইট শিফটে এখানে ক্রিকেট খেলা চলেছে দীর্ঘ সময়, এখন ডে চলছে। যত ছেলে গ্রামের যে আমাদের বিশেষ করে শাশ্বত সম্প্রীতি যুব সংঘেরই তো সবাই প্রতিনিয়ত খেলাধুলা করছে, তাদের যে ডেইলি ওয়ার্কস আছে সেটা করছে। ওভারঅল সব কিছু মিলে যেটা কখনো মানুষ এক্সপেক্ট করেনি সেই সমস্ত ঘটনা হয়েছে।
আমি এই কথাগুলো বলে নেই বা বলে নিলাম, তার পেছনে ছোট একটা কারণ আছে। আমি যে কথাটা বা যে বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভিডিও বার্তাটা রেকর্ড করা, সেটি পরিপূর্ণভাবে ডেসক্রিপশন হবে না যদি আমি এই পেছনের কথাগুলো বলে না নিতাম। আমাদের এই সমস্ত অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডের ফলে শুধু তাই নয়, আমাদের কিছু কিছু প্রতিষ্ঠান ছিল, ধর্মীয় প্রতিষ্ঠান। এই ধর্মীয় প্রতিষ্ঠানের জরাজীর্ণ, সংস্কারবিহীন, দীর্ঘ সময়, দীর্ঘ বছর পড়ে থাকা, প্রদীপ জ্বালানোর মতো পরিস্থিতি না থাকা, পূজা করার কোনো পরিস্থিতি নাই, এমন একটা অবস্থা। সেই সমস্ত জায়গাগুলোকে আমরা যাতায়াত শুরু করেছি, বিভিন্ন গভর্নমেন্ট ফান্ড রাইজ করার চেষ্টা করেছি এবং অলরেডি আমরা কিছুটা সাকসেস সেটাকে সংস্কারের জন্য, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দিস ভিলেজ, কখনো ঘটেনি যা, সেগুলাই আমরা ঘটাচ্ছি। এবং এই কাজগুলো না করছি আমরা না কোথাও থেকে আমরা কোনো সাহায্য নিচ্ছি বা পাচ্ছি বা কেউ আমাদেরকে সাহায্য করছে, এমনও না। ইভেন আপনাকে যদি আমি এটাও বলি, আমাদের যে অফিস সেই মুহূর্তে, সেটা আমার যে ঘরে আমি কাজ করতাম, মানে আমার ওয়ার্কিং জোন ছিল, সেটাকেই আমরা অফিস হিসেবে এই মুহূর্তে ব্যবহার করছি। আমাদের যে কজন সদস্য, আমাদের কিন্তু বসার জন্য সেই কোনো চেয়ারও নেই। আমাদের ম্যাক্সিমাম মিটিংগুলো করতে হয় আমার রুফটপে। এটাকেই কেন্দ্রীয় কার্যালয়ের বলে চালানো হচ্ছে, আমার বাড়িটাকেই মূলত। এই যে চেয়ারগুলো যে নেই, তার জন্য কিন্তু আমরা কাউকে কখনো বলি না যে আমাদেরকে একটু হেল্প করা যায় কিনা। আমরা প্রতি মাসে প্রত্যেক সদস্য 100 টাকা করে আমরা চাঁদা দিই। এখন আমরা যারা ম্যাক্সিমাম নাম্বারস অফ মেম্বার্স, তারা কিন্তু বেকার বললে চলে, স্টুডেন্ট। হ্যাঁ, 100 টাকার বেশি চাঁদা রাইজ করাও কিন্তু এটা এক প্রকার পসিবল হয় না। এই যে আমাদের মুভমেন্ট, দৌড়াদৌড়ি, বিভিন্ন কাজের সাথে জড়িয়ে গিয়ে সেইগুলাকে সুন্দরভাবে সমাধান করা, আমাদের যে অর্থের প্রয়োজন হয়, আমাদের যে টাকা পয়সা দরকার পড়ে, এগুলো সাধারণত আমাদের সদস্য চাঁদা থেকে আমরা সাধারণত বহন করে থাকি। সেই সাথে সাথে আমার সেক্রেটারি লিন্টু বিশ্বাস, আমার দাদা, এবং আমি ব্যক্তিগতভাবে, আমরা দুইজন এখানে আমাদের মতো করে যতটুকু সম্ভব হয় আমাদের সামর্থ্যে সেইটুকু আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। বাট এটা আনকাউন্টেবল, এটা আসলে ওইভাবে কোথাও রেজিস্টার্ডও থাকে না, আনকাউন্টেবল এক কথা বলা যায়। এটা যেটা দেওয়া হয়, যেটা ব্যয় হয়, সেটা সাধারণত এক প্রকার কোনো শর্ত ছাড়া। হ্যাঁ, তো আমরা যেহেতু বেশ কিছু প্রোগ্রাম অর্গানাইজ করেছি এবং আমাদের গ্রামের পাশাপাশি আমরা অন্যান্য গ্রামে যে সমস্যাগুলো ছিল এগুলো অ্যাড্রেস করে সেগুলো সমাধানের পথে অনেকটা এগিয়ে গিয়েছি। মানুষের যখন একটা ভরসার জায়গা হয়ে উঠেছি, তখন সঙ্গত ক্রমে আসলে আমাদেরকে গ্রামের আমাদের যারা বয়োজ্যেষ্ঠ, আমাদের যারা আছেন, তারা আমাদেরকে একটু যথেষ্ট সমীহ করে, ভালোবাসে এবং আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করে চলে। 3-4 দিন আগে, লাস্ট কি বার আমার ঠিক খেয়াল নেই, মেবি শুক্রবার, ফ্রাইডে আমাদের গ্রামে একটা বিবাহ ছিল। আমাদের একটা ছোট বোন, গ্রামে একটা মেয়ের বিয়ে ছিল। তারও ঠিক বিয়ের 4 থেকে 5 দিন আগে যে মেয়েটার বিয়ে ছিল, তার বড় ভাই, দাদা, আমাকে পুরো বিষয়টা একটু ক্লিয়ার করে যে আমাদের বোনের বিয়ে অমুক তারিখে। এটা আসলে ওর বোনটা হচ্ছে একটু মানে ইসকন দ্বারা দীক্ষিত, মানে বৈষ্ণব ধর্মের বলা হয়। বাট ও আর ওর মা, বাট বাদ বাকি সবাই হচ্ছে সাধারণত বৈষ্ণব না। তো আমাকে পুরো বিষয়টা খুলে বলে যে বোনের চাচ্ছিল যে ও নিজেও বৈষ্ণব বা ইসকন, ও একটা ইসকন ছেলেকে বিয়ে করবে। এই জন্য আসলে সম্বন্ধ পাওয়াটা অনেক কঠিন হয়ে গিয়েছিল। যখন পেয়েছি তখন আসলে এই জায়গাতে আমরা সম্বন্ধটা পাকা করতে চাই বা করেছি অনেকটা। এই জন্য হয়তো সমাজের যে তোমরা বা আমরা যারা আছি, অনেকেই এখন বিষয়টা জানে না। আমি তোমাকে বললাম, তুমি একটু দয়া করে যেভাবে ভালো হয় বা যে হেল্প, বিয়ের ব্যাপারে সর্বোচ্চ
যে সহযোগিতা সব ব্যাপারে একটু করলো। তা আমি আমার জায়গা থেকে ওপেন এক প্রকার কথা দিয়েছি যে বিপ্লব, আমাদের যেভাবে সহযোগিতা প্রয়োজন হয় তুমি সেইভাবে আমাদের কাছ থেকে সহযোগিতা পাবে। আর বিয়েটা যে মতোই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই নিয়ে গ্রামের কারো আপত্তি থাকবে না, আমরা কথা দিচ্ছি। যদি থাকে সেটা আমরা দেখে নিব, কারণ মোট কথা হচ্ছে এখানে ওইভাবে ফোর্স করার মতো এখন আর পরিস্থিতি নেই, বিকজ যেহেতু গ্রামের সমস্ত কিছু মেয়েও চালে। দিন এগোতে থাকে। শুক্রবারের আগে বৃহস্পতিবার সেই যেখানে বিয়ে হবে ওই ছেলেকে আশীর্বাদ করতে যাওয়ার কথা ছিল, এবং সেটা আমাদের গ্রামের প্রতি যতগুলো বংশ আছে প্রত্যেক বংশ থেকে একজনকে মোটামুটি ইনভাইট করা হয়েছিল ফর আশীর্বাদ। তো সেখানে সঙ্গত কর্মে আমি ছিলাম, আমার সেক্রেটারি ছিল লিন্টু বিশ্বাস ছিল, আমরা সাতক্ষীরা, সেটা ছিল সাতক্ষীরা তালাতে আমরা গিয়েছিলাম সেখানে। তো আমরা ওই প্রোগ্রামটা শেষ করে আসি, পরের দিন বিয়ে। এখন এইখানে একটা প্রবলেম তৈরি হয়, বিয়ে নিয়ে প্রবলেম তৈরি হয় না, এখানে প্রবলেমটা তৈরি হচ্ছে বিয়েতে যারা ইনভাইটেড ছিল গ্রামের সবাই। তো এখানে আসলে সাধারণত আমাদেরকে বলা হয়েছিল, গ্রামে বলা হয়েছিল যে বিয়ের অনুষ্ঠানে আমরা সাধারণত কোনো আমিষ ব্যবহার করব না, বোনের ইচ্ছা, আমরা ওই নিরামিষ জাতীয় কিছু বিষয় থাকবে এখানে। তো এটা বলছে ঠিক আছে, এটা কোনো ইস্যু না, কি হবে না হবে কোনো ব্যাপার না, আর আমাদের পক্ষ থেকে তো ব্যাপারই না, এটা তুমি যা করতে পারো। কিন্তু যখন গ্রামে এটা বিষয়টা কিছুটা জানাজানি হয়, গ্রামের বেশ কিছু মানুষ, আই এম সরি আমি এখন নাম মেনশন করতে পারবো না যে কারা কারা ছিল, কয়েকজন মানুষ আমাদেরকে অ্যাড্রেস করে এবং বলে যে বিপ্লবের কথা বলে। আমি আবারও বলে নিই, আমি এখন যেটা বলতে যাচ্ছি আমি শুধুমাত্র একটা ঘটে যাওয়া ঘটনাকে আমি ব্রিফ করছি। এখন এই ঘটনার ভিতরে যে ক্যারেক্টারগুলো ছিল, এই চরিত্রগুলো কখনো গ্লোরিফাই হবে, আবার কখনো একটু মানে কি বলে একটু ডাউন হইতে পারে। আই এম ভেরি সরি, আমি কিন্তু কাউকে দোষারোপ বা কাউকে খুব সুনাম এরকম কিছু না, আমি জাস্ট একটা ঘটনাকে ব্রিফ করছি, আর কিছুই না। এখন সেই ব্রিফিং এর ভিতরে কি হবে না হবে এটা আপনারা জাজ করবেন। আই এম ভেরি সরি, এটা 22 মিনিট প্লাস হয়ে গিয়েছে, 30 মিনিটের ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। একটু ধৈর্য যদি থাকে আপনারা দয়া করে আমার কথাগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কি ধরনের মিস্টেক করি বা আমাদের হয়। বিষয়টা আমি যখন আমার কাছে আসে, সাধারণত এখন যেহেতু শাশ্বত সমৃদ্ধি যুব সংঘ একটা ভরসার জায়গা, মানুষ আমাদের গ্রামের সাধারণত যে কোনো বিষয়ে আমাদেরকে অ্যাড্রেস করে। এটা জানায় যখন যে না, আমরা আসলে এটা গ্রামের পক্ষ থেকে, ও যদি খেতে না দেয় বা ও যদি বিয়ে উপলক্ষে গ্রামের মানুষকে যদি কোনো প্রকার কোনো খাবার দাবারের আয়োজন না করে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যদি করে তাহলে আমিষটা হলে আমরা অনেকেই যেতে পারবো না, যাবো না, এমন একটা দাবি আসে। এবং সেটা আমি বিপ্লবকে বলি, মানে যার বিয়ে তার ভাইকে বলি। তো বলার পরে শুক্রবার না বুধবার রাত 12টা, 12:30, 1টা পর্যন্ত আমাদের একটা অফিসিয়াল মিটিং ছিল। মিটিংয়ের ভিতরে ওরা প্রেজেন্স হয় এবং এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়। আমরা চেষ্টা করি যে ব্যাপারটাকে প্রপারলি অ্যাড্রেস করার জন্য বা প্রপারলি ব্রিফ করার জন্য, যে না এরকম ঘটনা ঘটেছে। তো সেখানে তো আমি শুধুমাত্র তোমাকে কথাগুলো বললাম, এখন ডিসিশন আপস টু ইউ, তুমি যে ডিসিশন দেবা। আমাদের কাছে তোমার কি প্রত্যাশা? ও বলে যে তোমাদের কাছে প্রত্যাশা ভাই, আমি এখানে আসলে কোনোভাবেও, অনেক কথা হয় সেগুলোতে যাচ্ছি না, কোনোভাবেও এখানে আমিষ ব্যবহার দিতে পারবো না। আমার প্রত্যাশা হচ্ছে তোমরা এই নিরামিষটাই দেবো, সেইটাকেই তুমি গ্রামের লোকজন নিয়ে গ্রামবাসীকে রাজি করায় মোটামুটি এই বিয়ের অনুষ্ঠানটা সুন্দরভাবে যাতে সফল হয় সেই চেষ্টা করবে। আমরা বিপ্লবকে কথা দিই বা আমি কথা দিই, যেটা আমি কথা দিচ্ছি তোমাকে, আমি বিয়ের অনুষ্ঠান সফল হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এই খাবারের ব্যাপারটা যেহেতু একটা দাবি এসেছে, আমি এটা নিয়ে, তুমি যেটা বলেছ সেটা নিয়ে আমি গ্রামের সাথে যারা এই কথাগুলো বলেছিল তাদের সাথে কথা বলবো, এবং তারা কি বলে তার ফিডব্যাকটা আমি তোমাকে কালকে সকালের ভিতর দিয়ে দেবো। এটা শেষ করি, তখন 1টার দিকে একটা ফোন আসে, আমরা এখানে থাকা সহ আমার সেক্রেটারি ছিল,
যে ছেলেটার সাথে কথা হলো, অর্থাৎ সে মেয়ের ভাই এবং মেয়ের কাকা আমাকে ফোন করে। তিনি অসুস্থ ছিলেন, বললেন যে ফোনে তো আসলে সব কথা বলা যাচ্ছে না, সকালবেলা একটু দেখা করা যাবে কিনা। আমরা বলি ঠিক আছে, আসবো। তো সকালবেলা আমরা যখন যাই ওই বাড়িতে, তো সকালবেলা ইতিমধ্যে আবার গ্রামে যে কয়েকজনের পক্ষ থেকে এই কথাগুলো এসেছিল, আমি তাদেরকে আমরা জানানোর পক্ষে তারা বিষয়টাকে টোটালি নেগলেক্ট করেছে এবং বলেছে যে কিছু বিষয়ে কিছু কমপ্লেন করেছিল ওর ভাইয়ের ব্যাপারে, মানে যার বিয়ে হচ্ছে তার ভাইয়ের ব্যাপারে, যে পূর্বেও কোনো রকম কোনো, যাই হোক আমি ওইগুলো না বলি কমপ্লেনগুলো কি ছিল না ছিল। সুতরাং যেহেতু একটা কমপ্লেন করে যে না, সুতরাং এখন আমরা আর এই ব্যাপারে কোনো কনসিডার করবো না। ও যদি চায় যে বোনের বিয়ে বলে কিছু খাওয়াবে, তবে না চাইলে কোনো আপত্তি নাই, আমরা বিয়ের অনুষ্ঠান সব কিছু যাবো, একটা মেয়ের বিয়ে যাতে ভালো হয় সব ধরনের আশীর্বাদ চেষ্টা থাকবে। তবে যদি ও এই ধরনের আয়োজন করে তাহলে বিয়েতে যাওয়া হবে না। তোর কাকা ফোন করলে আমরা সকালবেলা যাওয়ার পরে ওনার সাথে কথা হয় এবং আমাদেরকে বলে যে তোমার সাথে বিপ্লবের কি কথা হয়েছে আপডেটেই। উনি আমাদেরকে বলে যে ও আমাকে কিছুই জানায় না, কোনো কথাবার্তা হয় নাই। আমরা বললাম যে না, এই কথা হয়েছে, গ্রামের মানুষগুলো এই কথা বলছে, বিপ্লবের এটা জানানোর কথা ছিল এবং সে ওখানে ঘুম থেকে উঠলে জানাবো। এর ভিতর বিপ্লব হেঁটে চলে আসে এখানে। আসার পরে আমরা কিছু বলিনি, ওর কাকাই ওকে বলতেছিল যে তোমার যারা ওখান থেকে আসবে ছেলের বাড়ি থেকে, সেই কয়জন মানুষেরই খাবার অ্যারেঞ্জমেন্ট করবা, গ্রামের লোক তোমাদের বাড়ি খাবে না। ও জিজ্ঞেস করে কেন, ও বলছে যে না, কোনো কেন নাই, এটাই খাবে না, গ্রামের মানুষ বিয়ে খাবে, প্রসাদ খাবে না। অ্যান্ড কোর্ট, এটা কিন্তু আবারও বলছে, এটা কোর্ট আনকোর্ট এই কথাই বলেছিল যে গ্রামের মানুষ বিয়ে খেতে চায়, প্রসাদ খেতে চায় না, আনকোর্ট। আমরা আর কথা ওখানে বাড়াইনি, যেহেতু ওদের ফ্যামিলি ব্যাপারে চলে গিয়েছিল, কাকা ভাইপোর বিদের কথা হচ্ছিল। আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা আসি। তো আমি আর আমার সেক্রেটারি চলে আসার পরে আমি বাসায় ঢুকলাম। তারপর পরে বিপ্লব এবং বিপ্লবের আরেক কাকা প্রকাশকা, ওরা দুজন আসলো, এসে প্রপোজাল দিল যে ঠিক আছে তাহলে আমরা মাছ মাংসর প্রোগ্রামটা করতে পারি। না, এসে বললো যে আসলে কি সমাধান করা যায় বলো তো, কি করা যায়। আমি বলছি ভাই আমি কি করতে পারি, তুমি আমাকে বলো তুমি আমার কাছ থেকে কি এক্সপেক্ট করো, আমি সেটা চেষ্টা করতে পারি, কিন্তু আমি তো সমাধান দেওয়ার কেউ না। এখানে হচ্ছে ব্যাপারটা আমাদের সবাইকে নিয়ে ভাবতে হয়। যদি এই বিয়েকে কেন্দ্র করে কোনো প্রবলেম বা কোনো মন্তব্য কিংবা এখানে কোনো আপত্তি তোলার চেষ্টা কেউ করতো, সেটা প্রতিহত করার জন্য যা করণীয় সেটা আমরা করতাম। কিন্তু এখানে এমন একটা সফট ব্যাপার যে শুধুমাত্র খাবারের ব্যাপারটা নিয়ে বলছে, যদি ও খাওয়ায় এটা খাওয়ালে ভালো হয়, না খাওয়ালে দরকার নেই। তো এই জায়গায় তো আসলে কাউকে জোর করা যায় না যে না এটাই খেতে হবে। এখন তুমি করো, সমস্যা নেই, কে খালো কে না খালো এটা তুমি না দেখলেও চলবে। তবে আমার যতটুকু আমার কাছে ইনফরমেশন ছিল তাতে ম্যাক্সিমাম পিপল আর নট অ্যাটেন্ডেড অন দিস ম্যারেজ। এখন বিষয়টা হলো কি, ও আমাকে তাহলে একটা প্রপোজাল দেয়, সেটা আমার বোনের বিয়েটা আমি মন্দির থেকে করাই। কিন্তু এটা আমার কাছে খুব যন্ত্রণা মনে হলো। আমার কাছে মনে হলো যে না, এটা কি করে সম্ভব, একটা মেয়ে জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে নিজের বাবার ভিটা থেকে বিদায় নিতে পারবে না। তো সেটা আসলে আমি নিতে পারিনি। আমি বলছি ঠিক আছে ভাই, আমার পক্ষে সম্ভব না, এই গ্রামের কে কি খালো না খালো এগুলো দেখার দরকার না, কিন্তু যদি তোমার বোনের বিয়ে মন্দির থেকে হয় তাহলে আমি পারবো না। তুমি তোমার বোনের বিবাহ বাড়ি থেকে দিতে হবে, তুমি কি খাওয়া না খাওয়া এটা কোনো বিষয়ই না, কে আসলো না আসলো এটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। মানে আমি এই ব্যাপারটাকে আসলে আমার কানেক্ট করে আমার খুব করে। আমি এটা চাই না যে একবার একটু খাওয়ার জন্য একজন লোক একটা মেয়ে তার বাবার ভিটা থেকে বিদায় নিতে পারবে না, এটা আমার কাছে যন্ত্রণার মনে হয়। হ্যাঁ, যার কারণে আমি বলি ভাই ঠিক আছে, আই এম সরি, আমি যে যা বলুক না কেন এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না, তুমি বোনের বিয়ে বাড়ি থেকেই করাও, আমি এটা থাকতে এটা হতে দিতে পারি না, বা আমরা এটাকে সমর্থন দিতে পারি না। তো ফাইনালি আসলে কথা আরো অনেক কথা হলো, বুঝেন আপনি 9:30 থেকে সকাল 9:30 থেকে প্রায় 3টা পর্যন্ত একটানা আমার রুমে দরজা আটকে কথা চলতেছিল। তার ভিতর আসলে অনেক পজিটিভ নেগেটিভ অনেক কথা অনেক কিছু চলছিল। একটা পর্যায়ে অনেকগুলো কথার পরে এমনও কথা হয়েছিল গ্রামের লোক কি করবে না করবে এগুলো আমার দেখার দরকার নেই। ফাইনালি আমি একটা জায়গায় বোঝাতে সক্ষম হই, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে বিপ্লব যদি ফ্যাক্টটা হয়, ও আমাকে যেটা প্রপোজাল দিয়েছিল যে আমার যদি বোনের বিবাহটা মন্দির থেকে হয় তাহলে আমার একটা খরচ কমবে। সেটা হচ্ছে কেমন, যে এই যে গেট ডেকোরেশন করতে প্রায় 30-35 হাজার টাকা খরচ হবে, এই খরচটা হয় না, আমার এই খরচ দিয়ে আমি ওখানে প্রোগ্রামটা করে ফেলতে পারি।
আর এখানে প্রোগ্রামটা করি, তাহলে আমার খরচটা একদম বেঁচে যাবে। তো সেই কথার উপরে আমি বলেছিলাম যে খরচটা হচ্ছে কি, এখন তোর বোনের বিয়ে দিতে কিছু একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে, সেটা কত? সেটা হতে পারে 20, হতে পারে 30, হতে পারে 50, তাই না? আমি বলেছিলাম এই অ্যারেঞ্জমেন্ট আর এই অ্যারেঞ্জমেন্টের ভিতরে এই খরচের তারতম্য বা এই ডিস্টেন্স কত টাকা। এটা যদি খুব বেশি হয় তাহলে 5K, 10K, 10,000-এর বেশি না। আমার প্রশ্ন হচ্ছে, দেখ, যেখানে সবাই বলছে, গ্রামের মানুষগুলো বলছে, এই যে বলাটা আগে পরে যাই হয়েছে না কেন, তুই কখনো এই ধরনের সামাজিকতা করিসনি, এমন একটা প্রসঙ্গ বারবার চলে আসতেছে। তুই তোর বিজনেস আছে, তুই ভালো টাকা ইনকাম করিস, ঈশ্বর চাইলে আরও টাকা ইনকাম করবি, কিন্তু এই যে 10,000 টাকার গ্যাপ বা এটা বেশি খরচ হবে, এই চিন্তা করে যদি তুই প্রোগ্রামটা এইভাবে না এইভাবে করিস, তাহলে আজ থেকে 5 ইয়ার্স পরে হয়তো তোর কাছে টাকা আরও থাকবে, কিন্তু যা থাকবে না সেটা তুই কখনো টাকা দিয়ে কিনতে পারবি না। সো আমার মনে হয় এই যে 4, 5, 7, 10,000 টাকা বেশি খরচ গেলেও আমার মনে হয় একবারই তো আর হবে না, কিন্তু যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অন্তত পক্ষে সমাজের লোক কখনো বলতে পারবে না যে তুই এটা না এটা জাস্ট ইট ওয়াজ মাই সাজেশনস। এবং ফাইনালি ও এটাকে গ্রিপ করে সাজেশনটাকে, এবং সেইভাবে বলে যে তাহলে আমার একটা রিকোয়েস্ট, এই বিয়ের সমস্ত দায় দায়িত্ব তোমরা করবা। ফাইন, চেষ্টা করবো। তো তারপরে সেই অনুযায়ী আমরা মোটামুটি আগাই, আশীর্বাদ হয়। বিয়ের দিন থেকে শুরু হয় অন্য কাহিনী। মোট অ্যারেঞ্জমেন্ট প্রথম দিনে যে খাবো, এখন গ্রামের যে মানুষ বা সমাজে যে মানুষগুলো খাবে, এদের অ্যারেঞ্জমেন্টটা ছিল বিয়ের পরের দিন। যেহেতু বৈষ্ণব বা ইস্কনদের বিয়ে, প্রথম দিন কোনো মাছ মাংস হবে না, ওইখানে গ্রামের কেউ খাবে না, কিন্তু গ্রামের লোকজন বা আমাদের ক্লাবের পুরোটাই অর্গানাইজ করবে, তারাই কাজবাজ করবে। যে কথা সেই কাজ, সেই অনুযায়ী ফ্রাইডে বিয়ের দিন আমরা ওখানে প্রেজেন্স। যখন খাবার পরিবেশন হবে তার কিছু মুহূর্ত পূর্বে আমি ওখানে পৌঁছানোর সাথে সাথে বিপ্লব আমাকে পাশে ডেকে নিয়ে যায়, বলে যে ভাই একটা সমস্যা হয়ে গিয়েছে, আমার মোট অ্যারেঞ্জমেন্ট 150, 150 লোকের, কিন্তু আমার রিলেটিভই আছে এখানে 200, এখন আমি কি করব? এখন আমি একটু রেগে যাই যে আমি এই ধরনের প্রোগ্রাম ভাই পারবো না, এটা কি করে সম্ভব? 150 জনের খাবার সেখান থেকে যারা আসবে তাদের জন্য রেখে আবার 200 লোকজনকে খাওয়াতে হবে। এখন ছেলে তো নিরুপায়, আর কি করা আছে? যেহেতু এটা বললাম না যে ইসকন বৈষ্ণব মতে এখানে রান্না বান্নার সিস্টেম আলাদা, এখানে খাবার কেউ টাচ করতে পারে না, এখানে অন্য কেউ রান্না করে দিতে পারবে না, এখানে সবজিও কেউ কেটে দিতে পারবে না, খাবার কেউ পরিবেশন, মানে এগুলো ডিফারেন্ট সিস্টেম রে ভাই, এগুলো একটা যন্ত্রণার ব্যাপার। তো আর তো এটা করা সম্ভব না। আমি আমার সংগঠনের যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত ছিল সবাইকে ডাকলাম, ডেকে বললাম যে কিছু করার নাই, এটা দিয়ে ম্যানেজ করতে হবে। তো প্রথমে করলাম কি, ওখান থেকে 50 জন লোকের আসার কথা বরযাত্রী, সে তাদেরটা আলাদা করেও রেখে, বুঝেন আপনি, বরযাত্রীর 50 জন আর এই পাশে অলরেডি আত্মীয় স্বজন 200, এই গেল 250, কিন্তু খাবার 150 লোকের। ক্যান ইউ ইমাজিন? যাই হোক, শুরু করলাম ওটা দিয়েই। এখন বিপত্তি হলো আরেকটা, সেটা হচ্ছে খাবার পরিবেশন করবো কিসে করে, মানে প্লেট দিয়েছি, অন টাইম গ্লাস প্লেট দিয়েছি, বাট সার্ভ করবো কিসে করে তা নাই। মানে আয়োজনটা হচ্ছে টেবিল সব জায়গায় বসানো, প্লেট সার্ভ করা, সবকিছু দেওয়া, কিন্তু ফুড সার্ভ করবো কি রেখে এমন পাত্র নাই। এখন এটা বললাম না যে এমন একটা ডিস্টার্বিং একটা চাইলে যে ঘরের পাত্র ব্যবহার করা যাবে তা না, এটা কিন্তু করা যাবে না। যাই হোক, এটা কষ্ট করে এটা চালিয়ে নেওয়ার চেষ্টা করলাম, এবং রাত বেশি হয়ে যাওয়ার কারণে আমরা বাজারে পাঠিয়েছিলাম নতুন কয়েকটা পাত্র নিয়ে আসার জন্য, এবং অল্প কয়েকটা কালেক্ট করা গিয়েছিল, প্লেট শর্ট ছিল, গ্লাস শর্ট ছিল, এগুলো আনার জন্য বললেও শেষ পর্যন্ত বিপ্লব বলেছে না, এগুলো আনতে হবে না, কালকে আমরা আমাদের গ্রামে যে প্লেট আছে এগুলো দিয়ে আমরা চালিয়ে দেবো। সেটাই আমাদের কাছে খাবার চাচ্ছিল অনেকে, আমরা আসলে এটা দিতে পারছিলাম না। আপনি বুঝছেন, যারা চাচ্ছিল তারা সবাই রিলেটিভ, তাদের কেউ তাদের শ্বশুর, কেউ দাদু, কেউ পিসি, কেউ জামাই, মানে এভরিওয়ান, প্রত্যেক রিলেটিভ। এখানে তো সমাজের কোনো লোকজন খাবে না, এটাই হচ্ছে কথা। এখন ফুড সার্ভ করছি আমরা, যদি কেউ বলে যে ভাত দাও,
সেখানে আপনি কি করবেন বলেন? যদি কেউ বলে যে আমাকে ডাল দাও, ডাল আর কিছু না, সেটা আপনার দেওয়া উচিত না। আমাদের কাছে কোনো অপশন ছিল না, আমরা দিতে পারছিলাম। আমার ছেলেমেয়ে যারা কাজ করছিল তারা খুব বিরক্ত হচ্ছিল, তারপরে কিছু করার নাই। অনেকে কি করছে জানেন, এই গামলার ভিতরে তরকারির যে চামচটা ডুবাইছি, মানে ডুবানোর পরে আবার খালি চামচটা এনে তার প্লেটে দিচ্ছি। তার মানে এইভাবে চালাইছি পুরো প্রোগ্রামটা। যাই হোক, আরো অনেক ঘটনা, এই ঘটনাগুলো ঢুকলাম না। বিয়ের রাতের ঘটনা অনেক প্রেক্ষাপট, 4টা-5টা পর্যন্ত বুঝেন তো কত ঘটনা ঘটছে। এরপরে সেখান থেকে যে গেট টেট থেকে স্কুল মাইনে টাইনে যে টাকা পয়সা ছিল, এগুলো আর কিছু আনি নাই, এগুলো রুচিতে আটে নাই আর কি, টোটালি আটে নাই রুচিতে। আমার যে ক্লাবের যে ছেলে মেয়েগুলো এত ঘাটাঘাটি করতেছিল, প্রায় দুপুর থেকে রাত তখন বাজে 12টা-1টা বাজে, না খাওয়া, কারণ ওই বাড়ি তো আমাদের খাওয়ার কথা না। কিন্তু বেসিক্যালি কথা হচ্ছে কি দেখেন, 4-5-7টা ছেলে যখন কাজ করে, তখন গ্রামের সবার সাথে এই হিসাবটা মিলানো কি উচিত? আমি ওই বাড়ি মালিকের সামনে বারবার বলছিলাম ওদেরকে, এই তোরা যা বাড়ি যা, যা বাড়ি থেকে খেয়ে দ্রুত আয়, হাতে সময় 20 মিনিট। 4-5 বার বলার পরে ওরা গিয়েছে, কিন্তু ইটস ভেরি শেমফুল। এতবার বলার পরেও এই অ্যাপ্রোচটা তারা করে নাই যে না, যাওয়ার প্রয়োজন নাই, এখান থেকে কিছু খেয়ে নেয়। এখন প্রশ্নটা হচ্ছে, না বুঝলাম ওই খাবারগুলো শর্ট দরকার নেই, অ্যাটলিস্ট 2টা মিষ্টি দিয়েও কিন্তু তাদেরকে বলা যেত, সে ধরনের কোনো। যাক, এই নিয়ে আমাদের আসলে কোনো প্রবলেম নাই, আমরা এটা চাই। কিন্তু এটা আমি বলছি যে কিছু বিষয় থাকে না, এই জন্য দিস ইজ নট এ কমপ্লেইন। আমি জাস্ট বললাম না যে আই এম জাস্ট ব্রিফিং হোয়াট হ্যাপেন্ড ইন দিস ইভেন্ট। এই সমস্ত ঘটনা নিয়ে যে ওর কাকার সাথে কথা হয়েছিল, উনি খুব উত্তপ্ত বাক্য বিনিময় রাতের বেলা। আমি অনেক শান্ত করার চেষ্টা করি এবং উনি শান্ত হয়। পরের দিন গ্রামে বা সমাজের মানুষের বা তাদের আত্মীয় স্বজন ছিল, যে খাবারের আয়োজন করার কথা ছিল, সেটাও দেখেন করতে করতে প্রায় অনেক বেলা আমার কাছে গিয়েছে অনেক পরে। আমি তখন এসেছি, গিয়ে আমি বলেছি হোয়াট ইজ দ্য সিচুয়েশনস, কি লাগবে সেটা বলেছি, বাট তারা করেনি। আমি নিজে গিয়েছি হচ্ছে রান্নার পাত্র বা রান্নার ডেক্সি যা যা লাগবে এই সমস্ত, বা ফুড সার্ভ করার জন্য যা যা লাগবে এইগুলোর জন্য ডেকোরেটরের যে দোকান আছে ওখান থেকে আমি বাবুর্চিকে ফোন করে এনেছি, তাকে দিয়ে আমি টোটাল খাবারের লিস্ট করিয়েছি, বাজারের লিস্ট করিয়েছি, এবং সেটা হচ্ছে বিপ্লবের কাছে, মানে যার বোনের বিয়ে তার কাছে দিয়েছি, বলছি বাজারটা করে নিয়ে আসতে হবে। আর এদিকে আমি 1-2টা ভ্যান ভরে যে যাবতীয় সরঞ্জাম রয়েছে রান্নাবান্না করার জন্য, এইগুলো এই বাড়িতে নিয়ে গিয়েছি। এখন বলেছে যে আত্মীয় স্বজন যারা আছে এরা সবাই বাড়ি চলে যাবে 4টা-4:30টার ভিতরে। এখন অ্যারেঞ্জমেন্টটা বুঝেন, বাজার আসলো, মানে যেখানে বাজার আসার কথা 11টা, সর্বোচ্চ 11:30টার ভিতরে, সেই বাজার আসলো 2টার সময়। মুরগি আসলো 500 পিস মুরগি হবে, মাংস হবে, এটা আসলো প্রায় 1:30টার পরে। এখন 1:30টার পরে, হ্যাঁ ওরকম। প্রশ্ন হচ্ছে দেখেন, প্রায় হচ্ছে 250 লোকের যে অ্যারেঞ্জমেন্ট হবে, আপনি যে মুরগি রিসিভ করেছেন 1:30-2টার দিকে, বাজারও তারপরে আছে 2:30টার দিকে। এখন 4টার ভিতরে আবার ফুড সার্ভ করতে হবে, এটা কি সম্ভব একজনের পক্ষে করা? এদিকে যারা ওই বাবুর্চি হেল্পার ছিল, তারা আরেকটা প্রোগ্রামে চলে যাওয়ার কারণে পাচ্ছিল না। কিন্তু সর্বশেষে এই দ্রুততার সাথে করার জন্য, এবং আইটেমগুলো বলি, এটা জাস্ট এই চিকেন বিরিয়ানি উইথ ডাল অ্যান্ড পায়েস, মিষ্টান্ন যেটাকে বলা হয়, দ্যাটস কল মিন হচ্ছে 4টা আইটেমস। হ্যাঁ, তো এইটা আপনি যদি ধরেন আমি 2:30 বলি, 2:30 বললাম, 2:30 থেকে আপনি প্রসেস শুরু করলে 3:30-4:30, মানে 1.5 ঘন্টা সময় পান, বা তার থেকে কম বেশি, বা ধরেন 2টা ধরেন, বা 2 ঘন্টা সময় পান। এই 2 ঘন্টার ভিতরে পারা সম্ভব? ওই অতি দ্রুততার সাথে করার জন্য ও আরো সাথে একজনকে নিয়ে আসে এবং আর 2জনকে যে কোনো এক জায়গা থেকে ফোন করে আনে। যেহেতু আমি বলেছিলাম যে আমার খাবারটা কিন্তু আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে 4টা-4:30টার ভিতরে সার্ভ করতে হবে।
বাজার করতে গিয়ে আরেক কাহিনী, সেখানে যে সমস্ত লিস্ট বা যা দেওয়া হয়েছিল সেখান থেকেও সবকিছুই কম আনা হয়েছে। আমি বাবুসি আমাকে ফোন করে একটা সময়, আমি একটু বাড়িতে এসেছিলাম, যে দাদা যে লিস্ট দিয়েছিলাম সেই মালামালগুলো পাইনি, এখন আমি তো রান্না করে খাই, এটা আমার প্রফেশন, আমি যদি রান্না খারাপ হয় মানুষ তো আমাকে ডাকবে না, আমি এই বাজারে রান্না করতে পারবো না, চলে গেলাম। আমি পরে বলছি না যাস না, আমি দেখি বাড়ির কারোর সাথে কথা বলি। আমি পরে সেই কাকার সাথে কথা বললাম, তো উনি হয়তো কিছু একটা ম্যানেজ করে দিয়েছিল, এটসেট্রা এটসেট্রা। যাক, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। তারপরে ঘটনা যেটা ঘটলো, আমাদের যে ক্লাবে বা আমাদের সংগঠনের যারা ছোট ভাই ব্রাদার আছে, এরা সবসময় যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে ওই বাড়ির সমস্ত কাজকর্ম করে অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে ওরা রাতে, ওই ধরেন আজকে অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, ওরা রাতে সব কিছু সম্পন্ন করে, একদম A to Z সব কমপ্লিট করে নিজেরা 8-10 জন বসে বা 20 জন বসে গান, নিজেরাই গান করে, একটু ঠান্ডা ঠান্ডা খায়। হ্যাঁ, তো এটা হয় কি, সবসময় দেখবেন যে আমার বাড়িতে যখন হয়েছিল তখন আমি এটা আমি পে করেছিলাম, যে এটা খরচ যা হয়েছে ঠান্ডা ঠান্ডা এদিক দিক দিয়ে পে করেছিলাম। ওই যে বসু বাড়ি যেটা হয়েছিল, মিঠুন আমাদের ছোট ভাই পুলিশ চাকরি করে, ও দিয়েছে। এটা সাধারণত দেয়, যেহেতু এরা এত কষ্ট করে, এত কাজ করে এবং একটা প্রোগ্রামকে সম্পূর্ণ নিজের মতো করে অর্গানাইজ করে, নিজের মতো করে সমস্ত কিছু দেখভাল করে। তো তারপরে বললাম না যে যেটা এই সম্প্রীতির ব্যাপারটা কখনোই ঘটেনি। আপনি পাবেন যে একই বয়সের 20-25টা ছেলে মেয়ে আপনার বাড়িতে, সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, এত লোকজন আত্মীয় স্বজন বাড়ি, তাদেরকে নিয়ে এক জায়গায় বসে গোল হয়ে গান বাজনা আনন্দ ফুর্তি করছে, এই ব্যাপারটা দেখতেও তো সুন্দর লাগে। তো তখন হয় কি, এই বিষয়টাই একটা প্রপোজাল রাখা হয় বিপ্লবের কাছে, আমাদের ক্লাবের ছেলে মেয়েরা রাখে, তারই আরেকজনের মধ্য দিয়ে ও সেটা ডিনাই করে, ও যে না আমার পক্ষে সম্ভব না এখানে কোনো প্রকার কোনো ইয়া করার। তো সেকেন্ড টাইম আবার সেটাকে ফলো আপ করার জন্য পাঠানো হয়, সেকেন্ড টাইম ওটা ডিনাই করে, এবং এইটা ডিনাই করার কারণে আমার ছেলেপেলেগুলো ওরা একটু কষ্ট পায়, এবং কষ্ট পেলে ওরা বলে ঠিক আছে খাবো না এই বাড়িতে, তাহলে চলে যাবো আমরা। ইভেন ওরা চলে আসে, কিন্তু চলে আসে না, ওই বাড়ির সামনে একটা ফাঁকা মাঠ, ওইখানে বসে থাকে। ওরা এক্সপেক্ট করে যে এত কষ্ট করলাম 2-3 দিন ধরে, আমরা রাগে চলে এসেছি, খাবো না, তো বিপ্লব দত্ত নিশ্চয়ই ডাক দিবে, নিজে বলবে যে আয় যা হয়েছে দেখবেন, অথবা আমার সাথে বা আমার সেক্রেটারির সাথে কথা বলবে, এমন একটা ওদের একটা মনোভাব ছিল। কিন্তু সময় চলে যায় ডাকে না, সময় চলে যায় ডাকে না। একটা সময় গিয়ে মোটামুটি এটা ক্লিক করে, কে সন্ধ্যার দিকে গিয়ে যে কাকার সাথে কথা হইলো ওই যে বিয়ের ব্যাপারে, যে তোমার 50 জনের রান্না করো, গ্রামের লোকজন খাও, সেই কাকা গিয়ে উত্তপ্ত ভাবে বলে যে 1 মিনিটের ভিতরে এইদিকে আসতে হবে। তো আমি ইউজুয়ালি চলে আসি, আমাকে আবার বলে যে 10 মিনিটের ভিতরে এটা সমাধান করতে হবে, আর গ্রামটাকে তোমরা ভেঙে চুরে ফেলো না, গ্রাম কিন্তু ধ্বংস করো না। ওদেরকে ফোন করে বলে, উত্তপ্ত ভাষায় কথা বলে যে যা ইচ্ছা তাই শুরু করছো, তোমাদেরকে অনেক বেশি ইয়া করা হয়েছে, তোমরা গ্রামটাকে নষ্ট করতেছো, 1 মিনিটের ভিতরে এখানে। এই কথাগুলো আসলে ওদের খুব লাগে, যে গ্রামের ইউনিটি বিল্ড আপ করার জন্য, ইউনিটিকে ধরে রাখার জন্য 24 আওয়ার্স যেভাবে আমরা পরিশ্রম করছি, কেটে যাচ্ছি, আজকে এইভাবে কথাটা বলতে পারেন না। ফাইনালি ওরা কষ্ট পায় এবং ওখান থেকে আসে না। আমার সাথে কথা হয়, আমাকেও অনেক মানুষের ভিতরে, বাড়ি ভরা মানুষ ওনাদের বাড়িতে, তার ভিতরেই অনেক উঁচু গলায় খুব থ্রেটেড সুরেই মোটামুটি কথা বলে, যার কারণে অনেকেই ছিল ব্যাপারটা ভালোভাবে নেয়নি। আমি এটাকে হালকা করে নিয়ে বিষয়টাকে কন্ডেম করি এবং কোনো প্রকার কোনো সমস্যা হতে দেইনি। যে 2-1 ছিল তাদেরকে নিয়ে মোটামুটি এক প্রকার একটা সমাধানে আসি। যাই হোক, এরপরে আমি ছেলে মেয়েদেরকে গুলো ডেকে নিয়ে আসি, তাদেরকে বোঝাই যে বড় মানুষ বললে বলতে পারে, এগুলো ধরতে হয় না, আমাদের অ্যাপ্রোচটা ঠিক হয়নি। এই যে তার বোনের বিবাহ ছিল, এখানে আসলে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল কোনো ডিমান্ড করা উচিত হয়নি তার কাছ থেকে। তোমরা প্রোগ্রাম করো, নাচ গান করো, যাই করো না কেন। এই বিষয়গুলো বোঝানোর পরে ওরা আমাকে সরি বলে। তারপরে খাওয়ার চেয়েছিল না, আমি বলি যে খাও, হ্যাঁ, এবং তখন রাতে সবাই বাড়িতে খায়। এই পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু প্রবলেমটা শুরু হয় তারপর থেকে।
আমাদেরকে আসলে যেভাবে এক্সপোজড করা হয়, আমরা আমরা নাকি ড্রিঙ্কস করার জন্য 10,000 টাকা চাইছি। ইভেন আমার সাথে বিপ্লবের এই ব্যাপারে একটা কথা হয়নি, আমার সেক্রেটারির সাথে কথা হয়নি, আমার ক্লাবের কোনো ছেলেপেলের সাথে কথা হয়নি। তাদেরই কাকাতো ভাইকে দিয়ে এই বার্তাটা পাঠানো হয়েছিল এবং সে এটাকে ডিনাই করে। এবং আমার সামনে সুদেব গিয়েছিল, সুদেবকে ডাকে, এটা আমার সহসভাপতি বিপ্লব ডাকে যে সুদেব তুমি আমাকে কি বলছিল? সুদেব আমার সামনে, আমি কোট আনকোট বলছি, বলে যে বলছিলাম দাদা আমাদের ক্লাবের আমরা সবাই মিলে তো প্রত্যেকটা কোথাও অনুষ্ঠান হইলে আমরা সব কাজবাজ শেষ করে একটু নিজেরা বসে আনন্দ ফুর্তি করি, আমরা একটু নিজেরা গান টান গাই, ঠান্ডা ঠান্ডা খাই, তো তুমি কিছু যদি টাকাটাও। ঠিক আছে। তো আমি কি বলছিলাম? তুমি বলছিলে যে আবারই আমার তো খরচ বরচ বেশি আছে, তুই জানিস তো এখন সম্ভব না, এই তো কথা। হ্যাঁ, এই যে একদম কোট আনকোট, এর বেশি আর কিছু না। তো ব্যাপারটা হচ্ছে বিপ্লব যেখানে আমার সাথে কথা বলবে সেখানে আমার সাথে কথা বলে নাই, আমার ছেলেমেয়েগুলো নিজে একটু ডাক দিবে সেটাও দেয় নাই। ও যে উৎপল কাকার কাছে, ওর যে কাকারে কখন কাজে লাগাই নাই, ও কোনো ব্যাপারে হেল্প করে নাই, কোনো ব্যাপারে কোনো কোথাও লাগাই নাই, তাকে যে বলছে যে আমরা নাকি মদ খাওয়ার জন্য ওর কাছে টাকা দিয়েছি 10,000। উনি ওই ব্যাপারটা নিয়ে ভায়োলেন্ট হয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং যার কারণে যে ঘটনা ঘটে আমি বলি, আপনাদের বলেছি। এখন এরপরে ঘটনাগুলো একটু আপনাদেরকে ব্রিফ করি। দেখেন এই যে বাবুল সিভিল 4 জন, বুঝেন, এদেরকে পে করেছে 4,500 টাকা। এবার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আনা হয়েছিল, 5-6টা ডেক্সি, 20-25টা গামলা, বল, চামচ, জলের ফিল্টার, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছুই তো লাগে নাকি। এগুলার বিল হয়েছিল 1650। আমাকে সেই যিনি দোকানদার উনি বলে যে এই বিলটা পাইনি। আমি বলছি ঠিক আছে, আমি কথা বলছি। আজকে যখন আমরা বিকালবেলা মাঠের দিকে যাচ্ছিলাম, আমাকে না তার দুপুরবেলা আমাকে আমার সেক্রেটারি ফোন করে যে ওই বিলটা কি, কত। আমি বলছি যে এইটা বিল হয়েছে, আমাকে জানাইছে। তো যখন আমি তখন বিকালে মাঠের দিকে যাচ্ছিলাম, তখন আমাকে অবশ্যই এই বিপ্লব সেই কাকা আমাকে বলে তোমরা বাবুসি বিল কত হয়েছিল? বাবুসি বিল তো কত হয়েছিল তুমি দিছো? আমি তো 4,000 4,500 সামথিং এরকম কিছু একটা। মফিজের টাকাকে দেওয়া লাগবে? আমি বলছি মফিজ বলতে ওই যে ডেকোরেটর, তাহলে ওই মালগুলো আনা হয়েছে, টাকা দিতে হবে না? পরে বলে কেমন আনা হলো, ওদেরকে 4,500 দিলা? যাও, ওই পর্যন্ত ওই ঠিক ছিল, যদি এরপর আর কিছু না হতো। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে 7টা 8টা 9টার দিকে আমার ক্লাবের যে অনেক ছোট ভাইরা আসে সংগঠনে, ওরা এসে আমাকে বলে যে বাবা এই বলতেছে 200 লোকের খাবার রান্না করতে কি 4 জন বাবুর্চি লাগে, 4,500 দেওয়া হয়েছে, আবার এই ডেকোরেটের এই টাকাগুলো কি আমরা দেব? মানে এটা আমি কেমন যেন এই ডেকোরেটের টাকাগুলা বেশি নিয়েছি বা নেওয়ার ব্যবস্থা করতেছি। এই যে বাজারঘাট করা হয়েছে, এই বাজারঘাটগুলো কেমন যেন আমি বাড়িতে নিয়ে আসছি বা আমি সব খেয়ে ফেলছি, বা এই সমস্ত বিষয়ে মোটামুটি একটা রাগ। এবং বললাম না যে ব্যাপারটা ওই যে আমরা নাকি ড্রিঙ্কসের জন্য 10,000 টাকা চাইছি, এই সমস্ত ব্যাপার মিলে খুব বেশি করে আলোচনা হচ্ছে। এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার। গ্রামের বিভিন্ন লোক এখন এই ব্যাপারে নিয়ে কথা বলছে যে এরকম হলে তো হয় না। এটা আসলে লজ্জারও ব্যাপার, দুঃখজনকও ব্যাপার। আপনি চিন্তা করেন, যে বাড়িতে খাওয়ার প্রোগ্রাম নিয়ে এত কথা বলতে হলো আমাকে, এত কথা, সেই বাড়িতে কিন্তু আমি খাইনি, বা সবার শেষে এক প্রকার বাধ্য হয়ে খেয়েছিলাম। এর আগে কিন্তু জলও খাই। এবার দেখেন, আপনার আমাকে একটা ইনফরমেশন দেন, আমাকে কিছু কথা বলেন তো। যদি আপনার বাজার আসে 2টার সময়, আপনার 200 লোকের জন্য 250 লোকের জন্য রান্না করা হবে, প্রায় 500 পিস মুরগির মাংস, বিরিয়ানি, একটা ডাল এবং হচ্ছে আপনার মিষ্টান্ন বা পায়েস। আপনি 4:30 5টার ভিতরে খাবার রেডি করে দিতে পারবেন? তাহলে এখানে 4 জন লাগবে না কয়জন লাগবে? আপনার ফুড সার্ভিং এর টাইম, আপনার আত্মীয় স্বজন বাড়িও যাবে বিকালে, আপনি বাজার আনবেন 2টার সময়,
এইখানে তো আমি ওকে প্রেসার করে বাবুশ্রীকে লোকজন বাইরে থেকে ধরে নিয়ে আসতে বলছে যে আমার ভাই এটা বাঁচাইতে হবে, এটা মান সম্মানের ব্যাপার। এখন যদি আমার শুনতে হয় কারো কাছ থেকে যে 250 লোকের খাবার রান্না করতে কি 4 জন বাবুর্চি লাগে, বিষয়টা কেমন লাগে না? হ্যাঁ, আরো শুনতে হচ্ছে অনেক কথা। এখন যাই হোক, আমি আসলে আপনাদেরকে কথাগুলো বললাম না, আমি জাস্ট আই হ্যাভ জাস্ট রেকর্ডেড মাই সেলফ। শুধুমাত্র যা ঘটেছে, অনেক কিছু ভুলে গেছি, অনেক ভালো ভালো ঘটনা আছে, হয়তো বললে আপনারা বুঝতে পারতেন। আমার যদি আমাদের শাশ্বত সম্প্রীতির অন্য কোনো সদস্যরা এখানে থাকতো, আরো ইন্টারেস্টিং ঘটনা শুনতে পারতেন। আমি শুধু আপনাদেরকে প্রেক্ষাপটটা বললাম এবং এই ঘটনাগুলো এইভাবে ঘটেছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং আপনারা এখানে বিচার করবেন। বিচার করতে বলছি না, আমি জাস্ট এটা রেখে দিলাম। যদি কারো শোনার ইচ্ছা শুনবে। আমি এই জিনিসের ক্লিয়ারিফিকেশন দিব না বা দেওয়ার প্রয়োজন আমি মনে করি না যে এটা ক্লিয়ারিফিকেশন প্রয়োজন আছে, কিন্তু যারা বা যে এই হীনমন্যতাবশত এগুলো করতেছে, এটার জন্য আমার করুণা হচ্ছে যে এটা ঠিক না, এটা অ্যাটলিস্ট আমাদেরকে নিয়ে করা ঠিক না। আপনি কষ্ট করে দেখলেন, আমাকে সহ্য করলেন এত সময়, তার জন্য আমি কৃতজ্ঞ। পাশে থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।